তারেক রহমান কি আসলেই ভারত যাচ্ছেন নাকি যাচ্ছেন না? অফিসিয়ালি কি বলা হয়েছে যে তিনি যাবেন না, কিংবা অফিসিয়ালি বলা হয়েছে তিনি যাবেন? কেন এই অনিশ্চয়তা এবং পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে? এবং হঠাৎ করে আজকে ভোরে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার কেন দিল্লি গেলেন? এই বিষয় নিয়েই কথা বলবো শেষ পর্যন্ত সাথে। আজ সকালে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে, এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে। এই গত কয়েকদিনের মধ্যে দেখলাম যে পরপর 3বার দীনেশ ত্রিবেদী ভারত গেলেন। কি ঘটনা ঘটছে? ভারত বিমস্টেকের চেয়ারম্যান দেশ হিসেবে বাংলাদেশকে ব্রিক্সের সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশ বলেছিল যে তারা ব্রিক্সের সম্মেলনের আগেই দ্বিপাক্ষিক সফরে যেতে চায়। সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানিয়েছিল। গত 10ই আগস্ট দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সাথে দেখা করে তাকে ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন, এবং 10ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ডেস্ক, তারপরে বাণিজ্য মন্ত্রণালয়, মানে বাংলাদেশ ভারতের আলোচনায় যেসব মন্ত্রণালয় ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে তাদের বলে দেন যে 13 তারিখের মধ্যে আপনারা আলোচনার কি কি এজেন্ডা আপনাদের পক্ষ থেকে আছে দিয়ে দেন, এবং 15 তারিখে আমরা বসে ভারতে যে তারেক রহমান যাবে সেখানে কি কি বিষয় আলোচনা করবেন সেগুলো আমরা ফাইনাল করব। 10 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে আলোচ্য বিষয় চাওয়া হলো। 16 তারিখে হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম এক প্রেস কনফারেন্সে বললেন যে সম্পর্ক অনুকূল না হলে তারেক রহমান ভারত সফরে যাবেন না, এবং সম্পর্ক অনুকূল করতে হলে কি লাগবে? এই যে 5ই আগস্ট শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে নাকি হুমকি স্বরূপ, এবং যে কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং হাদির খুনিদেরও ফিরিয়ে দিতে হবে। আমি একটা জিনিস বুঝি না, যে 5 তারিখের ঘটনা নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে, তাহলে 10 তারিখে যখন আমন্ত্রণ জানানো হলো আপনারা তো না করে দিতে পারতেন। বরং আপনারা বিভিন্ন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিভাগে আপনারা বলেছেন যে আলোচনার ইস্যুগুলো তোমরা দাও, এবং 13 তারিখের মধ্যে আপনারা কিন্তু ইস্যু চেয়েছেন। 16 তারিখে এসে আপনাদের হঠাৎ 5 তারিখের কথা মনে পড়লো এবং শেখ হাসিনাকে আপনারা ফেরত চাইলেন। হঠাৎ মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে কি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন ডক্টর খলিল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এই 3 জনের মধ্যে কিন্তু অ্যাজ এ টিম তাদের মধ্যে সম্পর্কটা ভালো না। হুমায়ুন কবির শামা ওবায়েদকে দেখতে পারেন না, খলিল হুমায়ুন কবিরকে বিশ্বাস করেন না, তো নিজেদের মধ্যে একটা টানাপোড়েন আছে, এবং এটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি 3 ভাগে বিভক্ত। তো ধারণা করা হচ্ছে যে খলিলই এই শহীদুল করিমকে দিয়ে এই প্রেস স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, প্রেসে যে কথাগুলো শহীদুল করিম বলেছে, বাংলাদেশের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারতকে কিন্তু এই বিষয়গুলো জানানো হয়নি। এই যে দাবি আপনারা করলেন, 2-3টা শর্ত দিলেন, এটা কিন্তু ভারতকে লিখিতভাবে দেওয়া হয় নাই, এবং ভারতকে আজ অবধি জানানো হয়নি যারা তারা যাবে কি যাবে না। অর্থাৎ বিষয়টা ঝুলিয়ে রেখেছে, এবং ডক্টর খলিল এখানে একটা রোল প্লে করছে যাতে তারেক রহমান ভারতে না যান। এটার কারণ হলো যে খলিল এখন দেখবেন যে চায়নার সাথে খুব তার দহরম মহরম হচ্ছে। এই তিনি চায়না, মিয়ানমার, বাংলাদেশ করিডোর করবে, রাস্তা করবে, চায়নার সাথে অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার করবে, চায়নার ইনভেস্টমেন্ট আনবে, এবং এর মধ্য দিয়ে ডক্টর খলিল একটা বড় অঙ্কের টাকা কমিশন হিসেবে পাবেন। সুতরাং টাকার এই কমিশনে খলিল কিন্তু পোল্টি খাইছে। অথচ এই খলিল ভারতের সমর্থন নিয়ে কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। যখন তিনি মরিশাসে গিয়েছিলেন, জয়শঙ্করের সাথে একই বিমানে গিয়েছিলেন, তখনও কিন্তু তিনি অনেক আলাপ করেছিলেন, এবং তারপরে তিনি এসে বলেছিলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে দু একটা বিষয় আছে, সেগুলো সেটেল হলেই তারেক রহমান ভারত সফরে যাবেন। অর্থাৎ ডক্টর খলিল যখন তার স্বার্থ যেখানে আছে সেই অনুযায়ী তিনি কাজ করেন। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে যে ডক্টর খলিল
আপনি আসলে কার, যেটা নিয়ে আমি সুযোগ পেলে পরবর্তীতে আলাদা একটা পর্বই করব। তো এই যে ভারতে তারেক রহমান যাবেন কি যাবেন না, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই অনিশ্চয়তা, তারেকের ভারত না যাওয়ার যে